আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে ইউএসএমএলই বনাম পিএইচডি সম্পর্কে। বিশেষ করে আমরা যখন বাংলাদেশ থেকে মেডিকেল স্টুডেন্ট হিসেবে বা ফ্রেশ ডাক্তার হিসেবে চিন্তা করি যে আমি কি ইউএসএমএলই করব নাকি পিএইচডি করব, কোনটা কাদের জন্য, তো সেই বিষয়টা আজকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। তো তার আগে আহ, একটু ইউএস এর সম্পর্কে, ইউএস এর কারিকুলামগুলো সম্পর্কে, ডিগ্রিগুলো সম্পর্কে একটু বলি। আম, প্রথমে কনটেক্সট এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, যেমন আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন বইগুলো যখন পড়তাম, মাঝে মধ্যে যখন টেক্সট বুকগুলো পড়তাম, ওখানে লেখা থাকতো যেমন রিসেন্ট গবেষণায় দেখা গেছে যে এইটা পাওয়া গেছে বা এইটা এইটা আবিষ্কার করা হয়েছে, কিন্তু এইটা দেখা যাচ্ছে যে জানা যায় না, এরকম দেখা যাচ্ছে অনেক সময় সেন্টেন্স পাওয়া যেত বা তথ্য পাওয়া যেত। তো তখন ওগুলা পড়ে অনেক সময় মনে হতো যে এগুলা কারা করে, এই গবেষণাগুলা বা এই তথ্যগুলা কারা আবিষ্কার করে। তো ডেফিনেটলি এরা অবশ্যই হচ্ছে সায়েন্টিস্ট, তাই না? তো সায়েন্টিস্ট কিভাবে হয়? সায়েন্টিস্ট হয় হচ্ছে পিএইচডি যারা করে, পিএইচডি করে, অর্থাৎ রিসার্চ ডিগ্রি হচ্ছে, ফর্মাল রিসার্চ ডিগ্রি হচ্ছে পিএইচডি সায়েন্টিস্ট হওয়ার জন্য। কিন্তু আবার এটাও অনেক সময় পেতাম যে কোন একটা চ্যাপ্টারের অথর অথবা আম, অথবা অথবা কোন একটা বইয়ের অথর লিস্টে দেখবেন যে আপনারা ওখানে লেখা আছে যে নাম দেওয়া আছে, তারপর লেখা আছে হচ্ছে এমডি পিএইচডি। তো তখন মনে প্রশ্ন আসতো যে এমডি পিএইচডি কি? এমডি তো বুঝলাম, ঠিক আছে, ডক্টর অফ মেডিসিন, যে মেডিকেল ডিগ্রি, ডাক্তার। পিএইচডি এটা হচ্ছে ডক্টর অফ ফিলোসফি, অর্থাৎ এটা হচ্ছে রিসার্চ ডিগ্রি। তো যখন একসাথে দেখতাম তখন এই মাথায় এই প্রশ্নটা আসতো যে একসাথে ওরা এমডি পিএইচডি দুটাই করে, এটা কিভাবে সম্ভব? আহ, কখন করে, কিভাবে করতে হয়? তো এরা কি তাহলে ডাক্তার এবং এট দ্য সেম টাইম এরা কি গবেষক? এটা ট্রেনিং সিস্টেমটা কি? আমাদের তো বাংলাদেশে তো এরকম সিস্টেম নাই। তাহলে আহ, আমার আমার মনে হয় যে এই যে একটা প্রশ্ন আসতো আমার মাথায়, এরকম অনেকের মাথায় তো এই প্রশ্নগুলো আসে, এই ধরনের প্রশ্নগুলো আসে, এবং এখনো নিশ্চয়ই এমন অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেল স্টুডেন্ট। পড়তে গেলে দেখা যাচ্ছে যে আহ, যখন এই ধরনের ডিগ্রিগুলো দেখে তখন এই প্রশ্নগুলো আসে যে এটা এটা কিভাবে করে। আর হচ্ছে অনেকের রিসার্চের প্রতি একটা ঝোঁক থাকে স্টুডেন্ট অবস্থায়। তারাও হয়তো চিন্তা করতে পারে যে মেডিকেল আসছে বলে যে শুধু পেশেন্ট অর্থাৎ ক্লিনিক্যাল ওরিয়েন্টেডই ক্যারিয়ার করতে হবে, ব্যাপারটা তো তা না, তাই না? অল্টারনেটিভ কারো চিন্তা ভাবনা থাকতেই পারে। অল্প কিছু সংখ্যক স্টুডেন্টের মধ্যে মাথায় এই জিনিসটা থাকতে পারে যে আমি রিসার্চ করতে চাই, আমি সায়েন্টিস্ট হতে চাই। শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ব্যাচেলর করতেছে, মাস্টার্স করতেছে, ওরা যে পিএইচডি করবে, ব্যাপারটা তা না। মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকেও কিভাবে সায়েন্টিস্ট হওয়া যায়, এই প্রশ্নটা হয়তো মাথার মধ্যে আসতে পারে। তো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবো আজকে। তার আগে ইউএস এর সিস্টেমটা এগেইন আমি একটু এক্সপ্লেইন করি। এখানে যেমন হচ্ছে কেউ যদি ডাক্তার হতে চায়, ক্লিনিশিয়ান হতে চায়, হ্যাঁ, রুগী দেখবে, তাহলে তাকে অবশ্যই এমডি করতে হবে। এমডি, ডক্টর অফ মেডিসিন, এমডি ডিগ্রি করতে হবে। এখানে সিস্টেম হচ্ছে এমডি করার আগে অবশ্যই তাকে ব্যাচেলর শেষ করতে হবে, যেটা আমাদের বাংলাদেশে দরকার নেই। এখানে সিস্টেম হচ্ছে ব্যাচেলর, বিএসসি, ব্যাচেলর শেষ করতে হবে। এবং এই অনেক সময় এটাকে প্রিমেডও বলা হয়। তো ব্যাচেলর ডিগ্রি হচ্ছে 4 বছরের। এই 4 বছর ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি শেষে ওরা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট থাকবে, ওখানের স্কোরের উপর ভিত্তি করে, এবং ব্যাচেলর রেজাল্ট, তারপরে কোনো অন্য কোনো এক্সপিরিয়েন্স, রিসার্চ এক্সপিরিয়েন্স, ভলান্টারি এক্সপিরিয়েন্স, এগুলো সবগুলো মিলে তাদের অ্যাপ্লিকেশনের একটা প্রোফাইল তৈরি হবে। এবং সেটা থেকে, সেটার উপর ভিত্তি করে ওরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবে। তখন মেডিকেল কলেজ, মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে, মেডিকেল কলেজগুলোতে ওরা অ্যাপ্লিকেশন করবে, এবং ওই ডিগ্রিটার নাম হবে হচ্ছে এমডি, ডক্টর অফ মেডিসিন। ওইটাই হচ্ছে এখানে ইউএস এর প্রাইমারি মেডিকেল ডিগ্রি। আমাদের বাংলাদেশে এমডি কিন্তু প্রাইমারি মেডিকেল ডিগ্রি না। বাংলাদেশে এমডি হচ্ছে এমবিবিএস করার পরে স্পেশালাইজ ডিগ্রি হচ্ছে এমডি। ইউএসএ তে এমডি হচ্ছে স্টার্টিং ডিগ্রি, অর্থাৎ এটা অনেকটা এমবিবিএস এর মতো ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? বাংলাদেশে যেমন শুরুর ডিগ্রি হচ্ছে এমবিবিএস, ইউএসএ তেও মেডিকেলের ক্ষেত্রে শুরুর ডিগ্রি হচ্ছে এমডি, ডক্টর অফ মেডিসিন। বাংলাদেশের এমডি আর ইউএস এর এমডি কিন্তু একই না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এমডি ডিগ্রি হচ্ছে এখানে ইউএসএ তে হচ্ছে 4 বছরের, 4 বছরের এমডি কোর্স। তাহলে এই 4 বছরের এমডি কোর্স যখন শেষ হবে তখন হচ্ছে ওরা যেই ক্লিনিক্যাল রেসিডেন্সি ট্রেনিং এর জন্য তখন অ্যাপ্লাই করবে। সেটা
4 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 3 বছর হতে পারে, ডিপেন্ডিং অন দ্য স্পেশালিটি। যেমন ইন্টারনাল মেডিসিন হচ্ছে 3 বছরের। তো যখন তারা এমডি করে তখন হচ্ছে তারা ইউএসএমএলটা বাধ্যতামূলক, এটা কমপ্লিট করতে হয়। এটা এমন না যে ইউএসএমএল এমন না যে শুধুমাত্র বিদেশিরা যখন ইউএসএ তে আসতে চাইবে ওদের করতে হবে। এরা ইউএসএমএল এক্সামটা ইউএস এর যারা গ্রাজুয়েট, মেডিকেল গ্রাজুয়েট, ওদেরও কিন্তু এটা কমপ্লিট করতে হবে। তো ওরা দেখা যাচ্ছে স্টুডেন্ট থাকতেই স্টেপ 1 স্টেপ 2 দিয়ে দেয়, এবং হচ্ছে যখন মানে স্টেপ 1 দেয়, এবং যখন শেষ পর্যায়ে যায় তখন স্টেপ 2 দেয়, এবং হচ্ছে যখন রেসিডেন্সির ফার্স্ট ইয়ার থাকে তখন হচ্ছে স্টেপ 3টা দেয়। তো এই যে ইউএস এমডি করার সময়তে ইউএসএমএল কমপ্লিট করবে, তারপর হচ্ছে রেসিডেন্সি, এরপর হচ্ছে রেসিডেন্সি শুরু হবে, ক্লিনিক্যাল ট্রেনিং, অ্যাকচুয়াল মানে হচ্ছে একদম হার্ডকোর ক্লিনিক্যাল ট্রেনিংটা, ওটা শেষ করার পরে হচ্ছে ওরা স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারে। 3 বছরে যদি ইন্টার্ন মেডিসিনের রেসিডেন্সি ট্রেনিং করে তাহলে হবে যে সে ইন্টার্নিস্ট, অর্থাৎ ইন্টার্নাল মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবে, হসপিটালিস্ট হিসেবে কাজ করবে। যদি সে প্যাথোলজিতে 4 বছরের রেসিডেন্সি সেটা করে তাহলে সে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করবে। নিউরোলজি যেমন 4 বছরের রেসিডেন্সি, তাহলে সে নিউরোলজিস্ট হিসেবে কাজ করবে। কেউ যদি কার্ডিওলজিস্ট হতে চায় তাহলে সিস্টেমটা হচ্ছে আগে তাকে 3 বছরে ইন্টার্নাল মেডিসিন রেসিডেন্সি শেষ করতে হবে, এরপর হচ্ছে কার্ডিওলজি ফেলোশিপ করতে হবে 1 বছর 2 বছর মনে হয়, 2 বছর শেষ করে তখন তাহলে তাকে 5 বছরের ট্রেনিং শেষ করতে হবে। নিউরো সার্জারি মনে হয় 5 বছর বা 7 বছরের, সম্ভবত 7 বছরের রেসিডেন্সি ট্রেনিং। সার্জারি যেমন 4 বছরের। তো যাই হোক, এরকম রেসিডেন্সি ট্রেনিং গুলো করতে হবে কিসের পরে? এমডি শেষ করার পরে। তাহলে রাফলি যদি আমি এমডি 4 বছর, তারপর হচ্ছে রেসিডেন্সি ধরলাম রাফলি 4 বছর, তাহলে হচ্ছে 8 বছর মিলে হচ্ছে তাকে 8 বছর মিলে হচ্ছে তাকে রিগোরাস মেডিকেল ট্রেনিং দিয়ে যেতে হবে। তারপর হচ্ছে ওই ডাক্তার ক্লিনিশিয়ান হিসেবে প্র্যাকটিস করতে পারবে, ফুল মানে স্পেশালিস্ট হিসেবে। এরপরে হচ্ছে সে কি করতে পারবে? ক্লিনিশিয়ান হিসেবে হসপিটালে অথবা প্রাইভেট সেক্টরে অথবা যেমন ইউনিভার্সিটিতে সে ক্লিনিশিয়ান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। সেখানে সে চাইলে মেডিকেল টিচিংও করতে পারবে। হ্যাঁ, মেডিকেল টিচিং বা এই যে রেসিডেন্টের টিচিং, এটাও করতে পারবে। তো এটা হচ্ছে ওদের মেইন অপশনটা, জার্নিটা। রিসার্চ হয়তো খুব হেভিলি ফোকাসড হবে না, হয়তো অল্প কিছু রিসার্চ ওরা করতে চাইলে করতে পারে, ক্লিনিক্যাল রিসার্চগুলা যদি ওরকম একটু ট্রেনিং থাকে, বাট ওরা প্রাইমারিলি হবে হচ্ছে ক্লিনিশিয়ান। আচ্ছা, এরপরে হচ্ছে কেউ যদি এমডি ডিগ্রি করছে শুধুমাত্র, সে দেখা যাচ্ছে যে পরে গিয়ে চিন্তা করছে যে সে রিসার্চ করতে চায়, তখন সে কি করবে? ধরেন সে এমডি কমপ্লিট করে ফেলছে, হ্যাঁ, এখন কি সে আবার পিএইচডি করবে নাকি কি করবে? তো এই যাদের এমডি কমপ্লিট হয়ে যায় এবং এরপরে ওরা চিন্তা করে যে আমি শুধু ক্লিনিশিয়ান হব, সেটা না, আমি রিসার্চও করতে চাই, তখন ওরা যেটা করে সেটা হচ্ছে, ওরা যেহেতু পিএইচডি করে নাই, তাহলে ওদের কি লাগবে? একটা ফর্মাল রিসার্চ ট্রেনিং লাগবে, তাই না? ডেডিকেটেড রিসার্চ ট্রেনিং লাগবে। তো সেজন্য অনেক সময় ওরা করে কি, রেসিডেন্সি যখন চলতেছে তখন এমন একটা রেসিডেন্সি প্রোগ্রাম চুজ করে যেটা হচ্ছে ফিজিশিয়ান সায়েন্টিস্ট ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ এটা রেসিডেন্সিও থাকবে, আবার ডেডিকেটেড টাইমও দেবে হচ্ছে রিসার্চ করার জন্য। তো ওরা যখন ওই রেসিডেন্সি প্রোগ্রামটা শেষ করবে তখন হচ্ছে ওরা ওই পার্টিকুলার ডিসিপ্লিনের সাবজেক্টে ওরা হবে, বোর্ড সার্টিফাইড অর্থাৎ ফিজিশিয়ান হবে, এবং হচ্ছে ওরা যে রিসার্চ ট্রেনিংটা থাকবে ওইটার কারণে ওরা সায়েন্টিস্ট হিসেবেও কাজ করার ক্যাপাবিলিটি অর্জন করবে। এবং ওইটা শেষ করার পরে ওরা যেটা করে সেটা হচ্ছে ইউজুয়ালি একাডেমিক সেক্টরে, অর্থাৎ দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে এবং দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ইনস্ট্রাক্টর হিসেবে শুরু করতে পারে। এবং ওরা হচ্ছে পেশেন্ট দেখবে, অ্যাট দ্য সেম টাইম ওরা যদি গ্র্যান্ট অ্যাপ্লিকেশন করে যদি কোনো ফান্ডিং পায় তাহলে দেখা যাচ্ছে একটা নিজের ল্যাবও শুরু করতে পারবে। তো এভাবে করে শুধুমাত্র এমডি করার পরেও রেসিডেন্সির সময় বা রেসিডেন্সির শুরুর আগে করে বা পরে করে কোনো একটা ডেডিকেটেড রিসার্চ টাইম 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, এটা অনেকটা পোস্ট ডকের মতো স্পেন্ড করতে পারে, অথবা রেসিডেন্সির সাথে ইন্টিগ্রেটেড ওয়েতে ক্লিনিক্যাল এবং রিসার্চ ট্রেনিং একসাথে ফিজিশিয়ান সায়েন্টিস্ট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ওরা হচ্ছে সায়েন্টিস্ট হিসেবেও নিজেকে গড়ে তুলতে পারে। এটা একটা অপশন, মানে হচ্ছে শুধু এমডি করে, শুধু এমডি করলো, তারপর হচ্ছে সে আইদার
ক্লিনিশিয়ান হিসেবে কাজ করার জন্য রেসিডেন্সি করবে, রেসিডেন্সি করে স্পেশালিস্ট হিসেবে কাজ করবে। কিন্তু সে যদি মনে করে যে ফিজিশিয়ান সায়েন্টিস্ট হবে এমডি শেষ করার পরে, তখন হচ্ছে কোনো একটা সময় গিয়ে তাকে পোস্ট ডক্টরাল ট্রেনিং এর মতো একটা করে ট্রেনিং করতে হবে রেসিডেন্সির আগে অথবা পরে, অথবা রেসিডেন্সির সাথে কম্বাইন্ড ওয়েতে। তারপর হচ্ছে সে ফিজিশিয়ান সায়েন্টিস্ট হিসেবে কাজ করবে। ওকে, মানে এমডি করার পরেও সায়েন্টিস্ট হওয়া যেতে পারে এভাবে। আচ্ছা, কিন্তু কেউ যদি আগে থেকে ডিটারমিন্ড হয় এমডি করার আগে, যেমন সে ব্যাচেলর করতেছে, ব্যাচেলর শেষ করার পরে, বিএসসি শেষ করার পরে সে চিন্তা করছে যে আমি ফিজিশিয়ান সায়েন্টিস্ট হব ভবিষ্যতে, তখন সে কি করতে পারে? যেহেতু সে আগে থেকে ডিসিশন নিছে, সে তাহলে কম্বাইন্ড ট্রেনিং প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারে ওই অবস্থাতেই। তো 1954 সালে, অর্থাৎ আজ থেকে কত, প্রায় 70 বছর আগে, 1956 সালে ইউএসএতে প্রথম এই যে একটা কম্বাইন্ড অর্থাৎ ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালু করে, সেটা হচ্ছে এমডি পিএইচডি প্রোগ্রাম। ঠিক আছে, আমরা জানি যে এমডি হচ্ছে ডাক্তারের জন্য ডিগ্রি, পিএইচডি হচ্ছে রিসার্চের জন্য ডিগ্রি, তাই না, সায়েন্টিস্ট বানানোর ডিগ্রি। তো তখন হচ্ছে একটা পরীক্ষামূলকভাবে ডুয়াল প্রোগ্রাম, এমডি ডিগ্রি কম্বাইন্ড প্রোগ্রাম ওরা শুরু করে, এবং ওটা যথেষ্ট পপুলারিটি পায়। তো এখনো পর্যন্ত এটা ভালোই, অনেকগুলো নামি দামি ইউনিভার্সিটিতে ওরা এই ডুয়াল প্রোগ্রামটা চালু রাখছে। এটা কি, এটা হচ্ছে যারা হচ্ছে একটু হাই ক্যালিবার স্টুডেন্ট এবং খুবই ডেডিকেটেড, যে দুইটাই করবে, অর্থাৎ ফিজিশিয়ান সায়েন্টিস্ট হবে, ওরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করবে। ইউজুয়ালি এদের প্রোগ্রামটা ফান্ডেড হয়, অর্থাৎ ওরা স্কলারশিপ পায়। শুধু এমডি যারা করে ওদের কিন্তু নিজেদের টাকা দিয়ে, ইউজুয়ালি স্কলারশিপ না থাকলে নিজেদের টাকা দিয়ে, অনেক টাকা খরচ করে কিন্তু ডিগ্রিটা করতে হয়। আর ডুয়াল প্রোগ্রাম যেটা এমডি পিএইচডি, এটাতে একটা ইনসেন্টিভ হচ্ছে এরা সাধারণত এটা ফান্ডেড হয়, স্কলারশিপ দেয়, তো যে কারণে ফ্রি পড়তে পারতেছে। এবং কিন্তু সমস্যা হচ্ছে, সমস্যা না, এটা তো সে জেনে শুনে আসতেছে, এটা হচ্ছে টোটাল 8 বছর বা তার চেয়ে বেশি সময় লাগে। কিভাবে? এমডির যে 4 বছর সেটাকে ওরা ভাগ করে নেয়, প্রথম 2 বছর, দ্বিতীয় 2 বছর। তো যেটা করে প্রথম 2 বছর শেষে, অনেক চিৎকার চেঁচামেচি করতেছে, খেলাধুলা করতেছে আশেপাশে। তো প্রথম 2 বছর যে ডিগ্রি এমডির যে প্রথম 2 বছরের কারিকুলাম, ওটা শেষ করার পরে ওরা হচ্ছে পিএইচডি শুরু করে দেয়। ঠিক আছে, একসাথেই প্রথম 2 বছর ইয়াটা শেষ করলো, এই যে মেডিকেল এডুকেশনে এমডির প্রথম 2 বছর শেষ করলো, তারপর ওরা পিএইচডি শুরু করবে। সেটা তো ওরা 4 বছর সাধারণত লাগে, অনেক সময় যদি প্রজেক্টের উপর ডিপেন্ড করে আর একটু বেশিও লাগতে পারে, 5 বছর 6 বছরও লাগতে পারে। ওইটা শেষ করার পরে, পিএইচডি শেষ করার পরে ওরা হচ্ছে আবার ব্যাক করবে মেডিকেলে, এবং শেষের যে 2 বছর সেটা শেষ করবে। হ্যাঁ, তাহলে 4 বছরের ট্রেনিং প্রোগ্রামও হয়ে গেল, এমডি 4 বছরের এডুকেশন হয়ে গেল, সাথে মাঝখানে করে ওরা পিএইচডিটাও করে ফেললো। যখন ওরা এমডি পিএইচডি শেষ করে বের হবে, ওরা হচ্ছে ফিজিশিয়ান সায়েন্টিস্ট হিসেবে অলরেডি তাদের প্রাইমারি ডিগ্রিগুলো কিন্তু নিয়ে নিল। এরপর হচ্ছে ওরা রেসিডেন্সি করবে, অথবা এগেইন ওরা ওই যে ফিজিশিয়ান সায়েন্টিস্ট ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ কম্বাইন্ড রেসিডেন্সি এবং সায়েন্টিস্ট ট্রেনিং, যেটা রেসিডেন্সি লেভেলে, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারে। অথবা ওরা শুধুমাত্র রেসিডেন্সি করতে পারে, করার পরে হচ্ছে আবার সে পোস্টডক করতে পারে। যেমন আমার অ্যাডভাইজার যিনি এখন এখানে, উনি হচ্ছে এরকম, উনি এমডি পিএইচডি করছে, তারপর হচ্ছে উনি ক্লিনিক্যাল যে রেসিডেন্সি নিউরোলজিতে সেটা করছে 4 বছরের, তারপরে নিউরোমাস্কুলার ফেলোশিপ করছে, সেটা হচ্ছে 2 বছরের স্ট্যানফোর্ডে। তারপরে গিয়ে অর্থাৎ এরকম যে 6 বছরের এমডি পিএইচডি প্রোগ্রাম, যেটা হচ্ছে 8 বছর লাগে, 8-9 বছর শেষ করার পরে উনি হচ্ছে রেসিডেন্সি করছে নিউরোলজিতে 4 বছর, তারপর হচ্ছে নিউরোমাস্কুলার ফেলোশিপ করছে, ধরেন 2 বছর, 6 বছর গেল, আরো 6 বছর। তারপরে গিয়ে হচ্ছে আবার পোস্টডক করছে, কারণ উনি রেসিডেন্সি ট্রেনিংটা ছিল হচ্ছে ফুল ক্লিনিক্যাল। তাহলে রিসার্চ কিভাবে করবে? আবার রিসার্চ ট্রেনিংটা পিএইচডির পরেও পোস্ট ডক্টরাল লেভেলে, সেটার জন্য হচ্ছে উনি আবার পোস্ট ডক্টরাল লেভেলে হচ্ছে রিসার্চ করছে 3 বছরের মতো মনে হয়। তারপরে গিয়ে উনি ফিজিশিয়ান সায়েন্টিস্ট হিসেবে উনি হচ্ছে এই কাজ করা শুরু করছে। উনি এখন রোগীও দেখে, নিউরোমাস্কুলার পেশেন্টগুলো দেখে, খুবই হাইলি স্পেশালাইজড, এবং হচ্ছে উনি উনি হচ্ছে ফান্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করছে, গবেষণার জন্য ফান্ড পাইছে এনআইএইচ থেকে, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে, সেটা দিয়ে উনি ল্যাবও চালায়। ঠিক আছে, তো আমি যেমন ওনার আন্ডারে আছি পোস্টডক হিসেবে। তো এইটা হচ্ছে আরো লেন্থি ট্রেনিং আর কি। এখন আপনি যদি টাকা পয়সার কথা চিন্তা করেন, এই দুইটা গ্রুপের মধ্যে, অর্থাৎ ফিজিশিয়ান সায়েন্টিস্ট যে এমডি পিএইচডি, পোস্টডক, রেসিডেন্সি, এই সবগুলা করে গেছে, ভার্সাস একজন দেখা যাচ্ছে শুধুমাত্র এমডি করে, রেসিডেন্সি করে ক্লিনিক্যাল সেক্টরে ঢুকে গেছে, তাদের মধ্যে যদি আপনি ইনকামের ইয়াটা দেখেন,
যে ফিজিশিয়ান সায়েন্টিস্ট ট্র্যাকে হাঁটতেছে তার কিন্তু ওই লেভেলে ওনার যে এমডির যে শুধু এমডি যে ডাক্তারি শুরু করে দিচ্ছে তার ইনকামের চেয়ে কিন্তু সে অনেক পিছিয়ে আছে, কারণ সে যে এই যে পোস্ট ডক করতেছে, পিএইচডির জন্য অনেক সময় ব্যয় করতেছে, এটাতে কিন্তু স্যালারি কিন্তু অত বেশি না, জাস্ট স্কলারশিপ পাচ্ছে, পোস্ট ডকের সময় হচ্ছে দেখা যাচ্ছে যে মোটামুটি একটু ভালো ভালো মানের স্যালারি পাচ্ছে, কিন্তু রেসিডেন্টদের মতোই স্যালারি পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে রেসিডেন্সি যারা করতেছে এমডি এবং রেসিডেন্সি ওদের তো দ্রুত শেষ হয়ে যাচ্ছে, সেই তুলনায় সে দেখা যাচ্ছে যে এখানে অনেক বছর পিছিয়ে আছে, তাই না, 8-9 বছর পিছিয়ে আছে। তার মানে এখানে যারা ফিজিশিয়ান সায়েন্টিস্ট হয় তাদের টাকাটা কিন্তু মুখ্য না, টাকার জন্য হলে সে শুধু এমডি করবে, ঠিক আছে। এখানে সে একমাত্র করে এগুলো করে হচ্ছে যারা এটাতে আসলে ডেডিকেটেড, রিসার্চ করতে চায়, অ্যাট দ্য সেম টাইম ফিজিশিয়ান হতে চায়, তারা একমাত্র হচ্ছে এই পদগুলো সাধারণত চুজ করে আর কি। না হলে কোন পাগলে গিয়ে এত লম্বা সময় ধরে পড়াশোনা গবেষণা ট্রেনিং করবে তারপরে গিয়ে হয়তো ভালো ইনকাম করবে। তো এটা হচ্ছে ইউএস এর সিস্টেম। এখন বাংলাদেশ থেকে যদি আসি, চিন্তা করি ধরেন আপনি মেডিকেল স্টুডেন্ট, এমবিবিএস স্টুডেন্ট বা একজন ফ্রেশ গ্রাজুয়েট, এমবিবিএস গ্রাজুয়েট, আপনি কি চিন্তা করবেন? আপনার আপনি 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 কি ক্লিনিক্যাল চিন্তা করবেন, নাকি আপনি রিসার্চ চিন্তা করবেন, নাকি আপনি দুইটাই চিন্তা করবেন, মানে দুইটা ফিজিশিয়ান সায়েন্টিস্ট হওয়ার চিন্তা করবেন? বাংলাদেশে আনফরচুনেটলি যেহেতু এমডি পিএইচডি বা এমবিবিএস পিএইচডি এরকম কোনো ডিগ্রি নাই, আপনি যদি ফিজিশিয়ান সায়েন্টিস্ট হতে চান তাহলে আপনি কি করবেন? আচ্ছা, আমি আগের ভিডিওতে বলছি বাংলাদেশ থেকে আপনি যখন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আছেন অথবা ফ্রেশ গ্রাজুয়েট, আপনার ইচ্ছা যদি থাকে যে শুধুমাত্র ক্লিনিশিয়ান হওয়ার বা ফিজিশিয়ান হিসেবে কাজ করার, দেন ইউ শুড ডেফিনেটলি গো ফর ইউএসএমএলই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনার কিন্তু এমডি করা লাগতেছে না। ইউএসএমএলই করা মানে হচ্ছে আপনার এমবিবিএসটা অ্যাকচুয়ালি এমডির ইকুইভ্যালেন্ট, জাস্ট পার্থক্য থাকতেছে হচ্ছে এখানে যারা এমডি করতেছে ইউএসএ তে ওরা হচ্ছে ইউএসএমএলই বাই ডিফল্ট করতেছে, আপনি এমবিবিএস করছেন সেম এমডি ডিগ্রির ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা নিচ্ছেন, বাট আপনি ইউএসএমএলই এখনো করেন নাই। তো ইউএসএমএলইটা করলে আপনি দেখা যাচ্ছে এখানে লাইসেন্সিং, এখানে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। দ্যাট উইল ইউএসএমএলই উইল ব্রিং ইউর ডিগ্রি টু ইকুইভ্যালেন্ট টু এমডি। ওকে, তো এটা হচ্ছে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি এটা করবেন যদি আপনি কি করতে চান, ফিজিশিয়ান হতে চান, ফিজিশিয়ান অনলি হতে চান, রিসার্চ অত মাথা ব্যথা নাই। কিন্তু আপনি যদি শুধু রিসার্চ করতে চান, ধরেন আপনার এমবিবিএস করতে গিয়ে এবং পরবর্তীতে গিয়ে দেখলেন যে আপনার ইয়ার পছন্দ হচ্ছে না, ক্লিনিশিয়ান হিসেবে আপনার পছন্দ হচ্ছে না, আপনি শুধু রিসার্চ করতে চান, দেন ইউ শুড ডেফিনেটলি গো ফর পিএইচডি। ওকে, ইউএসএমএলই না, পিএইচডি। বাংলাদেশ থেকে পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, দেন পিএইচডি করবেন। এমন না যে ইউএসএ তে এসে পিএইচডি করতে হবে, আপনি অন্য জায়গা থেকে পিএইচডি করে আবার পোস্টডকের জন্য কিন্তু এখানে ইউএসএ তে আসতে পারেন। যেমন আমি নিজে কিন্তু পিএইচডি করতে বাইরে হংকংয়ে, ঠিক আছে, পরে পোস্টডকের জন্য ইউএসএ তে আসছি। পোস্টডক হচ্ছে পিএইচডির পরের স্টেপ, পরের ট্রেনিং, ঠিক আছে। বর্তমান যুগে পিএইচডি করে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবেন না সাধারণত, যদি গবেষণা করতে চান। হয়তো টিচিং সেক্টরে পারবেন, কিন্তু গবেষণা সেক্টরে আপনাকে আরও গবেষণা করতে হবে, আরও ট্রেনিং করতে হবে। তো পিএইচডিটা বাইরেও করতে পারবেন, তারপর হচ্ছে এখানে এসে ইউএসএ তে এসে আপনি পোস্টডক করতে পারবেন। দেন আপনি হয়তো একটা সময় গিয়ে যদি ফান্ড নিতে পারেন, ফান্ড অ্যাচিভ করতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, দেন ইউ ক্যান সেট আপ ইউর ওন ল্যাব, এবং আপনি হচ্ছে একজন সায়েন্টিস্ট হিসেবে ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্ট লিড করতে পারবেন, ল্যাব লিড করতে পারবেন। এটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র সায়েন্টিস্ট হতে চান, সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চান। এখন আপনি বিশেষ করে যদি মেডিকেল স্টুডেন্ট হন এবং ফ্রেশ ডাক্তার হন, আপনার মধ্যে এই চিন্তাটা থাকতে পারে যে আমি ফিজিশিয়ান সায়েন্টিস্ট হতে চাই, এটা কি সম্ভব কিনা। যেহেতু বাংলাদেশে এমবিবিএস পিএইচডি এরকম কম্বাইন্ড কোনো ডিগ্রি নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে এই কাজটা করতে পারেন এবং আদৌ এটা সম্ভব কিনা? উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব। সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে আপনি এগেন ইউএস এর জন্য আপনার মেডিকেল লাইসেন্সিংও লাগবে, আবার ওদিকে ডিগ্রিটাও লাগবে, তাই না? এটা আপনি কিভাবে করতে পারেন? এটা করবেন হচ্ছে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আমি অ্যাডভাইস করব যে আপনার যদি ফিজিশিয়ান সায়েন্টিস্ট হিসেবে কাজ করার ইচ্ছা থাকে, দেন ইউ শুড গো ফর পিএইচডি ফার্স্ট, ঠিক আছে। আপনি ক্লিনিক্যাল ট্রেনিং করলেন, তারপরে আবার ধরেন ব্রেক নিয়ে রিসার্চ করলেন, দেন আবার করলেন, ওইটার চেয়ে বরং আগে আপনি রিসার্চ ট্রেনিংটা নিয়ে নিতে পারেন, সেটা আমার মনে হয় বেটার আর কি। তবে আপনি আগে ইউএসএমএলই করে, আগে রেসিডেন্সি ট্রেনিং করে দেন পোস্টডকের জন্য ট্রাই করতে পারেন।
তবে সেটা হয়তো নর্মাল ওয়েতে না, সেটা হয়তো অনেকে করবে না, বা আপনার হয়তো ওই স্পৃহাটা থাকবে না। সেজন্য পিএইচডিটা আগে করাটা বেটার হবে। অর্থাৎ আপনি এমবিবিএস শেষ করছেন, করার পরে হচ্ছে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন। পিএইচডি ধরেন 5 বছর লাগলো। ওই পিএইচডি চলাকালীন সময়ে আপনি ভালো রিসার্চ করবেন, ভালো ট্রেনিং নেবেন, এট দ্য সেম টাইম আপনি ইউএসএমএলটাও কমপ্লিট করবেন, ঠিক আছে? পিএইচডি শেষ হওয়ার সাথে সাথে আপনি এবার রেসিডেন্সি ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করবেন, এবং হচ্ছে আপনি রেসিডেন্সি টিকবেন, শেষ করবেন। শেষ করার পরে এবার হচ্ছে আপনি ফিজিশিয়ান সায়েন্টিস্ট হিসেবে কোথাও ইয়ার জন্য অ্যাপ্লাই করবেন। অথবা পিএইচডি শেষ করার পরে আপনি এমন রেসিডেন্সি প্রোগ্রাম চুজ করবেন যেগুলো হচ্ছে ফিজিশিয়ান সায়েন্টিস্ট ট্রেনিং প্রোগ্রাম, ওগুলো চুজ করলে আরো ভালো। তো এইভাবে হচ্ছে আপনি ফিজিশিয়ান সায়েন্টিস্ট হিসেবে যদি করতে চান, পিএইচডি করে পোস্টডক পিএইচডি করে দেন রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে চান। এখন একটা প্রশ্ন হচ্ছে, আপনার পিএইচডি করতে তো 5 বছর লাগবে, বাংলাদেশ থেকে এটার প্রিপারেশন নিতে নিতে আরো দেখা যাচ্ছে 2-3 বছর লেগে যাবে, অর্থাৎ 7-8 বছর, 9 বছরও লেগে যেতে পারে, 10 বছরও লেগে যেতে পারে। এই অর্থাৎ আপনার এমবিবিএস শেষ করার পরে আপনি রেসিডেন্সি চিন্তা করতেছেন, কিন্তু মাঝখানে ধরেন পিএইচডি চিন্তা করতেছেন, তাহলে এই পুরো প্রসেসটার ক্ষেত্রে 5-6-7 বছর লেগে যাবে। এটার ফলে আপনার রেসিডেন্সি অ্যাপ্লিকেশনে ভবিষ্যতে কোনো 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 ব্যাড ইম্প্যাক্ট পড়বে কিনা, অর্থাৎ এই যে একটা ক্লিনিক্যাল গ্যাপের কারণে। এইটার অ্যান্সার হচ্ছে কিছু কিছু প্রোগ্রামে পড়বে, কারণ কিছু কিছু রেসিডেন্সি প্রোগ্রামে ওরা বলেই দেয় যে 5 বছরের মধ্যে 5 বছরের বেশি ওল্ড গ্রাজুয়েট হতে পারবে না, অর্থাৎ এমবিবিএস যেটা করছেন সেটা 5 বছরের আগে হতে পারবে না, এরকম লিখে থাকে। তো আপনি তো ওখানে অ্যাপ্লিকেশনই করতে পারতেছেন না। বাট অনেক প্রোগ্রাম পাবেন, এমনকি অনেক ভালো ভালো প্রোগ্রাম পাবেন যেটাতে হচ্ছে আপনি এটা করতে পারবেন। এবং ইউজুয়ালি ওই ক্লিনিক্যাল গ্যাপগুলা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি, মানে আপনার তো আসলে আপনি যদি ধরেন এমবিবিএস শেষ করছেন, দ্রুত পিএইচডিতে ঢুকছেন, ঠিক আছে না, ওই সময় ইউএসএমএলও শেষ করছেন, এটা হলে আপনার কিন্তু অ্যাকচুয়ালি একাডেমিক গ্যাপ নাই। কিন্তু আপনি এমন না যে 5 বছর বসে আছেন, আপনি তো ডিগ্রি করতেছেন, আপনি গবেষণার জন্য ট্রেনিং নিচ্ছেন। আপনি যদি ওইটা যদি হাইলাইট করতে পারেন যে আমার আসলে কোনো গ্যাপ নাই, আমি যে গ্যাপটা ক্লিনিক্যাল গ্যাপটা দেখা যাচ্ছে, ইট ইজ বিকজ আই ওয়ান্ট টু বিকাম এ ফিজিশিয়ান সায়েন্টিস্ট, দ্যাটস ওয়াই আই ডিড দিস, এটা যখন আপনি জাস্টিফাই করতে পারবেন তখন ইট শুডন্ট ম্যাটার। একটা এক্সাম্পল দিই, রিসেন্টলি আমি এখন যেখানে আছি এখানে একজন ইন্ডিয়ান, সে বাংলাদেশ থেকে হচ্ছে এমবিবিএস করে আসছিল 2015 বা 16 সালে সে এখানে আসছে ইউএসএতে। তো আসার পরে সে হচ্ছে 2 বছর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল একটা ভালো একটা ইয়াতে মায়ো ক্লিনিকে। তারপরে হচ্ছে সে পিএইচডিতে ঢুকছে 2 বছর পরে, পিএইচডিতে ঢুকে 5 বছরে পিএইচডি শেষ করছে, তার মানে তার 7 বছর কিন্তু চলে গেছে। ওই সময়টাতে সে আস্তে আস্তে ইউএসএমএলও দিয়ে দিছে। এবং এই যে এবছর জাস্ট কিছুদিন আগে সে হচ্ছে তখন ওই যে পিএইচডি যখন সে দেখতেছে যে শেষ পর্যায়ে এবং থিসিস হয়ে যাচ্ছে, অ্যাডভাইজার কনফার্ম হয়ে অ্যাডভাইজার বলে দিচ্ছে যে ঠিক আছে ইউ ক্যান প্রসিড উইথ দ্য থিসিস সাবমিশন, তখন হচ্ছে এই যে সে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করছে। এবং সে জানেন আপনি, সে হচ্ছে নিউরো সায়েন্সে পিএইচডি করছে, এবং সে শুনে অবাক হবেন সে কোথায় রেসিডেন্সিতে চান্স পেয়েছে। সে হচ্ছে ইয়েল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে রেসিডেন্সির জন্য, এবং সে ওখানে অলরেডি শুরু করে দিয়েছে। ইয়েল ইউনিভার্সিটি, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইয়েল ইউনিভার্সিটি। তো সেখানে আপনার সে রেসিডেন্সির জন্য গেছে। আমার তো মনে হয় না সে যদি ইন্ডিয়া থেকে ধরেন এমবিবিএস করছে, শুধু ধরেন 2-3 বছর টাইম স্পেন্ড করে ইউএসএমএলটা কমপ্লিট করছে, দেন শুধুমাত্র ওইটা দিয়ে তার দেখা যাচ্ছে যে আমার মনে হয় না অত টপ লেভেলের একটা রেসিডেন্সি প্রোগ্রামে ঢোকাটা এত সহজ হবে। পিএইচডি থাকার কারণে, নিউরো সায়েন্সে পিএইচডি থাকার কারণে বরং, এবং তার পাবলিকেশন আছে, ওইটার কারণে হচ্ছে তার এটা খুবই আমাকে আসলে মশা না মনে একটু ঘাসের উপর বসছি তো একটু ইচ্ছে হচ্ছে সরি। তো এই যে সে ওই পিএইচডিটা থাকার কারণে নিউরো সায়েন্সে সে যখন নিউরোলজিতে অ্যাপ্লাই করতে গেছে ওইটা খুবই কাজে আসছে, এবং সে ভবিষ্যতে হয়তো একজন নামকরা ফিজিশিয়ান সায়েন্টিস্টের বা নিউরোলজিস্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করবে। তো এই কাজটা আসলে করা যেতে পারে। তার মানে বলতে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা এখন, বিশেষ করে যারা এখন মেডিকেল স্টুডেন্ট, তারা যদি কারো যদি ইচ্ছা থাকে যে আমি গবেষক হতে চাই, এট দ্য সেম টাইম ফিজিশিয়ান হতে চাই, তাদের জন্য একটা অ্যাডভাইস দেব, সেটা হচ্ছে you can consider doing PhD as soon as possible after MBBS. While you are doing PhD, you take the USMLE exam. So
যখন আপনার পিএইচডি শেষ পর্যায়ে যাবে তখন হচ্ছে আপনার পিএইচডি হয়ে যাচ্ছে, ওইদিকে ইউএসএমএল ভালো স্কোর থাকতেছে, এবং আপনি যেই সাবজেক্টে পিএইচডি করবেন ওই সাবজেক্ট রিলেটেড রেসিডেন্সি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। নিউরোলজিতে নিউরো সায়েন্স যদি পিএইচডি করেন, ইউ ক্যান গো ফর নিউরোলজি অর নিউরো সার্জারি ইভেন, হু নোস। তারপর হচ্ছে আপনি যদি কোনো মলিকুলার বা এই ধরনের কিছু একটা ক্যান্সার বায়োলজি রিলেটেড করেন, দেন ইউ ক্যান ডেফিনেটলি গো ফর টপ নচ পিএইচডি রেসিডেন্সি প্রোগ্রাম ইন প্যাথোলজি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি জেনেটিক্সে পিএইচডি করেন, দেন অফকোর্স ইউ ক্যান গো ফর ক্লিনিক্যাল জেনেটিক্স, তাই না, রেসিডেন্সি প্রোগ্রাম। তো এরকম করে আপনি রেলিভেন্ট সাবজেক্ট রিলেটেড সাবজেক্টে যদি পিএইচডি করতে পারেন, তাহলে হচ্ছে আপনার রেসিডেন্সি প্রোগ্রামে আপনি বরং আগে থাকবেন। অফকোর্স আপনাকে হয়তো অটোমেটিক ফিল্টারিংয়ের মাধ্যমে কিছু প্রোগ্রাম থেকে হয়তো আপনি ফিল্টার আউট হয়ে যাবেন, যদি ওরা কিছু অটোমেটেড এরকম যদি সিস্টেম করে থাকে, বাট there is still many programs where you can directly apply after PhD, even though if you have a long gap, you don't actually have an academic gap, right? So ওইটা যদি আপনি প্রুভ করতে পারেন, এটা হয়ে যাবে। আরেকটা হচ্ছে পিএইচডির সময় আপনার হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, বা বিভিন্ন কনফারেন্সে যাবেন না, ওখানে অনেক নতুন অনেক ফিজিশিয়ান সায়েন্টিস্টের সাথে আপনার পরিচয় হবে। You can make a connection which can help you in your residence application. So আশা করি এই ভিডিওটা, এই যে পথগুলো বললাম, বিভিন্ন ডিরেকশনের কথা বললাম, এগুলা যারা এনথাজিয়াস্টিক আছেন তাদের জন্য হেল্প করবে। ইন সামারি, আমি যদি এটা সামারাইজ করি, বললাম বাংলাদেশের ইউএস এর আমি এমডির কথা বললাম, পিএইচডির কথা বললাম, এমডি পিএইচডির কথা বললাম, তারপর হচ্ছে ক্লিনিক্যাল রেসিডেন্সির কথা বললাম, ফিজিশিয়ান সায়েন্টিস্ট ট্রেনিং প্রোগ্রামের কথা বললাম, যেটা হচ্ছে কম্বাইন্ড রেসিডেন্সি এবং হচ্ছে রিসার্চ ট্রেনিং। তারপর হচ্ছে এগুলা কোনটা কারা করে এবং সেটা বললাম। এরপরে বললাম হচ্ছে বাংলাদেশ থেকে যদি কেউ ফিজিশিয়ান হতে চায় অনলি, তাহলে তাকে ইউএসএমএল করতে হবে এবং রেসিডেন্সি করতে হবে। আর যদি কেউ ফিজিশিয়ান সায়েন্টিস্ট হতে চায়, তাহলে হচ্ছে সে আগে পিএইচডি করার চিন্তাভাবনা করতে পারে, দেন রেসিডেন্সি করার চিন্তাভাবনা করতে পারে। আর হচ্ছে কারো যদি শুধুমাত্র সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা থাকে, তাহলে সে অবশ্যই শুধুমাত্র পিএইচডির জন্য গেলেই হবে। ধন্যবাদ সবাইকে।